প্রেত পো ভয় পাবে যেখানে ঘটনা আছে সেখানে। হ্যালো বন্ধুরা, আমি অরিজিৎ আবারও চলে এসেছি একটি নতুন ভৌতিক গল্প নিয়ে। প্রেতপুর চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আজ তোমাদের একটা অন্য রকমের গল্প শোনাবো। আজকের গল্পটি এই সিরিজের তৃতীয় গল্প। আমাদের এই প্রয়াস কেমন লাগছে জানাতে ভুলো না যেন। আর আমাদের চ্যানেলের গল্পগুলি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। গল্পের উপস্থাপনায় আজকে আমি রয়েছি অরিজিৎ। তাহলে চলো আমরা শুরু করছি তৃতীয় এপিসোড। আজকের গল্পটি হরিনারায়ণ বিশ্বাসের লেখা অরণ্যদেব। অন্ধকারাচ্ছন্ন থমথমে রাত্রি, নিবিড় অরণ্য। এই অরণ্যের একটা বড় গাছের তেডালায় বসে আছি। একটু দূরেই অন্য একটা ডালে রঘুবীর। আমার হাতে দোনালা বন্দুক আর রঘুবীরের কাছে স্বর্গীয় লাঠি। আসামের এই অরণ্য নিবিড় ও দুর্ভেদ্য। বড় বড় মহিরুহ নিজেদের মধ্যে প্রতিযোগিতা করে উচ্চ থেকে উচ্চতর হয়েছে। এমনকি দিনের বেলাও সূর্যরশ্মি মাটিতে পড়তে পারে না। গাছের পাতার ফাঁক দিয়ে অল্প একটু আলো আসে। যতক্ষণ দিনের আলো থাকে ততক্ষণ অরণ্যের মধ্যে মোটামুটি দৃষ্টি চলে। আর যখনই সূর্যের পশ্চিম আকাশে ঢলে পড়ে, গাছের ছায়া দীর্ঘতর হয়, তখনই এই বনানীর অভ্যন্তর অন্ধকারে ভরে যায়। অন্ধকারের রাজত্ব এখানে সর্বত্র। আলো যেন নির্বাসিত। তাই অরণ্যের মাটি কালো স্যাঁতস্যাঁতে। অরণ্যের গভীরে বাস করে চিতা, হায়না, ভাল্লুক, বাঘ, বুনো শুয়োর, অজস্র হরিণ, আরও নানান প্রাণী। আমি আবগারি দপ্তরের মানুষ। চাকরি নিয়ে অনেক দিন রয়েছি, দেখেছি অনেক। তবু সেই রাতের ব্যাখ্যা আজও পাওয়া যায়নি। সে কথায় পরে আসব। তার আগে স্থানীয় মানুষের কথা সামান্য বলি। এদিকে বেশিরভাগ অধিবাসী দেহাতি মানুষ। হরেক কুসংস্কার তাদের ভিতর। ভূতের ভয়, অন্ধকারের ভয় দুটোই তাদের মধ্যে অত্যন্ত প্রবল। সন্ধ্যা নামার পর পারতপক্ষে কেউ আর বাড়ির বাইরে বের হয় না। ফলে প্রচণ্ড পরিশ্রমে তারা যে ফসল ফলায়, রাত্রিতে হরিণ ও বুনো শুয়োর তা নষ্ট করে। সরকার থেকে তাই হরিণ ও বুনো শুয়োর মারার জন্য পুরস্কার দেওয়ার ব্যবস্থা হয়েছে। সুযোগটা আমি নষ্ট করিনি। অফিসের পিয়ন রঘুবীরকে সঙ্গে নিয়ে মাঝে মাঝেই বেরিয়ে পড়ি। অরণ্যের শান্ত পরিবেশে আমরা তাই মূর্তিমান ভগ্নদূত। যখন ফিরি সঙ্গে থাকে দু একটা হরিণ বা শুয়োর। চলছিল এভাবেই। তার মধ্যে হঠাৎ কিছু গুজব চারিদিকে প্রায় শোরগোল ফেলে দিল। অরণ্য দেবতা নাকি মানুষের এই অনধিকার প্রবেশকে বরদাস্ত করতে পারছেন না। বনে শিকার করতে গিয়ে আজকাল অনেকেই নাকি নানা বিপদে পড়তে শুরু করেছে। কলকাতা থেকে দুজন সাহেব শিকারে এসেছিলেন। বাছুরের টোপ দিয়ে মাচায় বসে বাঘ শিকারের অপেক্ষায় ছিলেন সেদিন। টোপ খেতে আসা এক বাঘকে গুলি করে ফেলেও দিয়েছিলেন। ভয়ানক ঘটনাটা ঘটেছিল তারপরেই। শিকার মরে গেছে ভেবে মাচা থেকে নেমে দুই সাহেব যখন এগিয়ে গেছেন,
পড়ে থাকা সেই মৃত বাঘের দিকে। হঠাৎ সেই বাঘ লাফিয়ে উঠে দুজনকেই ছিঁড়ে ফেলেছিল। চেষ্টা করেও তাদের বাঁচানো যায়নি। ব্যাপারটা অস্বাভাবিক নয় অবশ্য। গুলি খেয়ে আহত বাঘ অনেক সময় সাময়িক জ্ঞান হারিয়ে ফেলে, মনে হয় মৃত। স্রেফ এই ভুলের কারণে অনেক বড় মাপের শিকারীকেও প্রাণ দিতে হয়েছে। কিন্তু অন্য যে গুজব চারিদিকে ছড়িয়েছে সেটা একেবারেই অন্যরকম। এদিকে বনে যারা শিকার করতে যায় তাদের বেশিরভাগই আমার মতো হরিণ শিকারী। এমনই এক শিকারীর কাছেই বুনো শুয়োরের পাল দেখে গুলি করতে যাব, ঠিক তখনই নাকি লক্ষ্যপথে হাজির এক মানব শিশু। শুয়োরের পালও মুহূর্তে উধাও। অবাক বিস্ময়ে শিকারী তখন হাঁ করে তাকিয়ে আছে, ভেবে কিছুতেই থই করে উঠতে পারছে না। এই ভয়ানক সাপদ সংকুল অরণ্যের ভিতর একাকী মানব শিশু কেমন করে সম্ভব? অথচ শিশুটি তার চোখের সামনে তখনও দাঁড়িয়ে হতভম্ব হয়ে তাকিয়ে আছে। সেই সময়েই অরণ্য কাঁপিয়ে ভয়ানক এক আওয়াজ। চকিতে মানব শিশু উধাও। একই অভিজ্ঞতা নাকি আরো কয়েকজনের হয়েছে। এমন ঘটলে সেদিন অরণ্যে কোনো প্রাণীর দেখা নাকি আর মেলে না। স্থানীয় দেহাতি মানুষের মতে ওই মানব শিশু নাকি অরণ্যের রক্ষাকর্তা। প্রজাকুলকে রক্ষা করার জন্য প্রয়োজন হলেই আবির্ভূত হয়ে থাকেন। বলা বাহুল্য, গুজবটা একেবারেই বিশ্বাস হয়নি আমার। কিন্তু একদিন সোম সাহেবও সেই একই কথা বললেন। সোম সাহেব একজন বড় কন্ট্রাক্টর। তার কথা হেসে উড়িয়ে দিতে পারলাম না। উনি বললেন, চৌধুরী বাবু, ওই নির্জন ভয়াবহ সাপদ সংকুল অরণ্যে মানব শিশুর আবির্ভাব সত্যিই বিস্ময়জনক। আমি বলি, আপনার দেখার ভুল হয়নি তো? আরে মশাই, আমি তো একা ছিলাম না, আমার সঙ্গে ছিল আরো 4-5 জন। আপনি কি বলতে চান সকলেরই চোখ খারাপ? না না, তা কেন? তবে কি জানেন, আজকের যুগে ওইসব আজগুবি ব্যাপার কেউ কি বিশ্বাস করবে? বিশ্বাস অবিশ্বাসের কথা আর বলবেন না। আমাদের জীবনে এমন অনেক ঘটনা ঘটে যার যুক্তিসঙ্গত ব্যাখ্যা আমরা দিতে পারি না। ওই মানব শিশুও অমনি এক বিতর্কের বিষয়। আপনার যদি ইচ্ছা থাকে সচক্ষে দেখে আসুন, সন্দেহভঞ্জক হয়ে যাক। কোন জায়গায় আপনি তার দেখা পেয়েছিলেন? জঙ্গলের ঠিক মাঝখানে, যেখানে নুনো মাটি আছে। আজ গাছের ওপর বসে সোম সাহেবের সেই কথাটাই ভাবছিলাম। কেমন যেন অস্বস্তি লাগছে। অন্ধকারাচ্ছন্ন চারিদিক। কাছের ও দূরের থেকে নানা প্রাণীর আওয়াজ শোনা যাচ্ছে। দূর থেকে গম্ভীর স্বরে বাঘের ডাক শোনা গেল। তাকিয়ে দেখলাম রঘুবীরও নিশ্চল। আমাদের সামনে সেই লবণ ক্ষেত্র। অন্ধকার রাত্রিতে সাদা নুনের ওপরে চাঁদের আবছা আলো পড়ে উজ্জ্বল সাদা রং বেশ ভালোই দেখা যাচ্ছে। চোখ পড়ছে বিরাট বিরাট মহিরুহের কালো কালো কাণ্ড। সহসা জোরে বাতাস বইতে লাগলো। নিথর বনানী নানান শব্দে মুখর হয়ে উঠল। পাতার মরমরে জোনাকির দ্যুতিতে, শৃগালের হুক্কার রবে, রাত জাগা পাখির কাকলিতে, সাপদের হুঙ্কারে, বাতাসের শীতল স্পর্শে অদ্ভুত এক রহস্যময় অপার্থিব অনুভূতি ক্রমে ক্রমে আমার মনের ওপর প্রভাব বিস্তার করতে লাগলো। মনে হলো আমি যেন সেই প্রাগৈতিহাসিক যুগের অস্ত্রবিহীন গুহা মানব। আমার সামনে এক
বিরাটকায় অজগর ধীরে ধীরে আমাকে গ্রাস করবার জন্য এগিয়ে আসছে। তাকে প্রতিহত করার মতো কোনো শক্তি আর আমার শরীরে অবশিষ্ট নেই। ভয়ের স্পর্শে ও অজগরের দৃষ্টিতে আমি সম্মোহিত হয়ে গেছি। নিশ্চিত মৃত্যু যেন আমাকে গ্রাস করার জন্য এগিয়ে আসছে আসছে আসছে। সহসা একটি চাপা কণ্ঠের আওয়াজে চমক ভাঙল। সম্মোহনের ঘোর থেকে আমার মুক্তি ঘটল। শুনলাম রঘুবীরের কণ্ঠস্বর, বাবুজি, হরিণ। হরিণ? চমকে উঠলাম। চমকের চোটে হয়তো পড়েই যেতাম ওই উঁচু ডাল থেকে, কিন্তু সৌভাগ্যক্রমে দড়ি দিয়ে নিজেকে বেঁধে রেখেছিলাম বলেই অপঘাত মৃত্যু থেকে সেদিন রক্ষা পেলাম। বেশ কিছুক্ষণ লাগলো সামলে নিতে। তারপর অদূরে সাদা নুন ভরা জমিটার দিকে তাকালাম। সাদা ক্ষেত্রের মধ্যে দুটো কালো ছায়া। ছায়াগুলো নড়ছে। নড়ছে বলেই ওগুলো যে প্রাণী তা বোঝা যাচ্ছে, নইলে এই ঘন অন্ধকারে কিছুই বোঝা যেত না। বন্দুকটা ঠিক করে নিয়ে আলো ফেললাম লক্ষ্যস্থলের দিকে। আলোবৃত্তে দেখা গেল দুটি সুন্দর হরিণ চড়ে বেড়াচ্ছে আর নুন চেটে চেটে খাচ্ছে। গুলি ছুড়লাম। একটা হরিণ পড়ে গেল, অন্যটা ছুটে পালালো। যে ভয় আমার চেতনাকে ধীরে ধীরে গ্রাস করে ফেলেছিল, বন্দুকের আওয়াজে তা কেটে গেল। এখন আর কোনো কাজ নেই, চুপচাপ প্রভাতের জন্যে অপেক্ষা করা। নিচে নামলে সাপদের শিকার হওয়ার সমূহ সম্ভাবনা। একটা সিগারেট ধরালাম, রঘুবীরকেও একটা দিলাম। রঘুবীর বলল, সাব, লক্ষ্য রাখবেন যেন বাঘে হরিণটা নিয়ে না পালায়। বললাম, ঠিক আছে, তুমিও লক্ষ্য রেখো। আর বাঘ যদি আসে ক্ষতি কি? চাই কি হরিণ শিকার করতে এসে বাঘ শিকার হয়ে যাবে? রঘুবীর সহসা থেমে গেল, ইশারা করে নিচের দিকে দেখালো। দেখলাম মৃত হরিণের কাছে কি একটা জন্তু ঘুরে বেড়াচ্ছে। চকিতে বন্দুক বাগিয়ে স্পটলাইট জ্বালালাম। জ্বালিয়েই চমকে উঠলাম। দেখলাম মৃত হরিণের পাশেই দাঁড়িয়ে রয়েছে এক ভিন দর্শন পুরুষ, সম্পূর্ণ নগ্ন, হাতে দীর্ঘ এক দণ্ড, কাঁধে ধনুক বাণ। ধীরে ধীরে হরিণটাকে ঠেলছে। আলো পড়তেই সে তাকালো। কি বীভৎস সে দৃষ্টি! জ্বলন্ত অঙ্গারের মতো দুটি চোখ, হিংস্র দাঁত, মাথার চুল রক্তাভ। আমাদের দিকে দৃষ্টি সরিয়ে নিয়ে সে আবার হরিণটিকে ঠেলতে লাগলো। সেই দৃশ্য দেখে ততক্ষণে অন্তরাত্মা কেঁপে উঠেছে। অসার আঙুলের ফাঁক দিয়ে বন্দুকটা নিচে পড়ে গেল। দেখলাম মৃত হরিণটা হঠাৎ উঠে দাঁড়ালো এবং সেই ধনুর্ধারী পুরুষ তার পিঠে চড়তেই সেটা ক্ষিপ্রপদে অরণ্যের গভীরে চলে গেল। সেই মুহূর্তে হঠাৎ আমার স্পটলাইটটাও নিভে গেল। তারপরই শোনা গেল একটা অপার্থিব আওয়াজ, যেন অতৃপ্ত আত্মারা মাটি ভেদ করে উঠে আসতে চাইছে। অরণ্যের সমস্ত প্রাণীর আওয়াজ একদম থেমে গেল। খানিক পরে ওই অপার্থিব আওয়াজও থামল। সারা রাত আমি আর রঘুবীর স্থানুর মতো সেখানেই বসে রইলাম। কোনো বোধশক্তি যেন অবশিষ্ট নেই। একই দেখলাম, এই গভীর অরণ্যে মাঝে এমন দৃশ্য তো কল্পনারও অতীত। তবে তো সোম সাহেবের কথাই ঠিক। ওই কি অরণ্যের রক্ষাকর্তা অরণ্যদেব নানা রূপে হাজির হয়, বনের প্রাণীর জন্য আকুল হয়ে ছুটে আসে, মৃতদেহে প্রাণ সঞ্চারও করতে পারে। এইসব ভাবতে ভাবতেই রাত্রি প্রভাত হলো। আমি আর রঘুবীর গাছ থেকে নেমে বন্দুকটা কুড়িয়ে নিয়ে
এগিয়ে গেলাম সেই লবণ ক্ষেত্রের দিকে, যেখানে হরিণটা পড়েছিল। সেখানে দেখলাম প্রচুর রক্তের দাগ, কিন্তু তন্ন তন্ন করে অনুসন্ধান করেও মৃত বা আহত কোনো হরিণের দেখাই পাওয়া গেল না। গল্প শেষ করে দাদু বলেছিলেন, তোরা একালের মানুষ, হয়তো আমার বাস্তব অভিজ্ঞতাকে নিছক গল্প বলে অবিশ্বাস করবি, কিন্তু ভেবে দেখ, আমার না হয় ভুল হতে পারে, কিন্তু রঘুবীর, সোম সাহেব, আরো কি অনেকের এই একই ভুল হবে? দাদুর কাছে আসামের জঙ্গলের গল্পটা শুনেছিলাম সেই ছেলেবেলায়। উনি থামতে সবাই হাঁ করে তাকিয়েছিলাম। প্রশ্নের জবাব দিতে পারিনি। প্রেত, ভয় পাবে যেখানে ঘটনা আছে সেখানে। আজকের গল্প তো এখানেই শেষ। তা কেমন লাগলো এই নতুন ধরনের গল্প? অবশ্যই জানিয়ে দাও কমেন্ট বক্সে। আর আমাদের উপস্থাপনা যদি তোমার ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো, যাতে আমরা এমন ধরনের অনেক গল্প তোমাদের উপহার দিতে পারি। আর তোমাদের কাছে এমন কোনো গল্প বা ঘটনা যদি থেকে থাকে, তাহলে তোমরা আমাকে মেল করতে পারো প্রেতপুরের অফিসিয়াল মেলে। আর আমাদের যদি আরো গল্প শুনতে চাও, তাহলে বাম দিকের বক্সটিতে গিয়ে তোমরা আরো গল্প শুনতে পারো। আর আমাদের যদি আরো গল্প শুনতে চাও, তাহলে ওই বাম দিকের বক্সটিতে গিয়ে আরো গল্প তোমরা শুনতে পারো। আজকে তাহলে এই পর্যন্তই। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো আর প্রেতপুরের সঙ্গে থাকো। আজকের মতো বিদায়।